আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, যে থাম্বনেলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখে সত্যি অবাক হয়েছেন যে কি বলেন, এটা কোন ধরনের কথা যে আপনি কখনো ডাক্তার, নার্স বা টিচার না হওয়ার উপদেশ দিচ্ছেন। আমি জানি আপনারা ছোটবেলা থেকে পড়ে এসেছেন, যখন মাই এম ইন লাইফ লিখতেন তখন ম্যাক্সিমাম লিখতেন আই ওয়ান্ট টু বি ডক্টর। ইঞ্জিনিয়ার বানান কঠিন ছিল, এই জন্য ইঞ্জিনিয়ার লিখতেন না। অনেকে লিখতেন হচ্ছে টিচার। ডাক্তার, টিচার, এই দুইটা ছিল হচ্ছে মানে সম্মানিত পদ, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। সব মিথ্যা কথা, এগুলো একটাও কোনো সম্মানিত পদ না। কারণ হচ্ছে শিক্ষিত পদগুলো মানে শিক্ষিত সমাজ যে পদগুলোর মধ্যে আসে তার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে ডাক্তার আর টিচাররা। বাকি সবগুলো পদ কিন্তু অবহেলিত না, বাকি সবগুলো একটা দাম আছে। যেমন আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, আপনি কিন্তু একটু অন্যভাবে বলেন আমার ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার, তার লাইফের একটা গ্যারান্টি আছে, সব কিছুরই গ্যারান্টি আছে, তার সময়ের দাম আছে, তাকে বলতে একটা অন্যরকম একটা ভাব। কিন্তু আপনি যদি ডাক্তার হন কিংবা আপনি টিচার হন, তাহলে কিন্তু আপনার অতটা সম্মান নেই। রবীন্দ্রনাথ ঠাকুর আজকে থেকে অনেক আগে হৈমন্তী গল্পে একটা কথা বলেছিল, সংসারে যতগুলো ভদ্র পদ আছে তার মধ্যে সবচেয়ে ওঁচা, আপনারা হৈমন্তী গল্পটা পড়লে পাবেন, ওঁচা মানে হচ্ছে নিকৃষ্ট। মানে সংসারে মানে আমাদের সমাজে যতগুলো ভদ্র পদের চাকরি আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পদের চাকরি হচ্ছে টিচার। আসলে কত সত্য কথা বলেছেন। সত্যজিৎ রায় একটা কথা বলেছিলেন, অনেকটা শিক্ষা ব্যবস্থাকে কটূক্তি করে, যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, বিদ্যা লাভে অপমান, নহে ধন নহে মান। এই ধরনের কথাগুলো কিন্তু হীরক রাজার ছবির মধ্যে, হীরক রাজার দেশ ছবির মধ্যেও কিন্তু সত্যজিৎ রায় বলে গিয়েছেন। তো আজকে সেই শিক্ষকদের পক্ষ থেকে এবং আপনাদেরকে উপদেশ দিতে, আপনাদেরকে রিকোয়েস্ট করতে যে আপনারা কখনো টিচার, নার্স কিংবা ডাক্তার হবেন না, সেইগুলোর জন্য অনুরোধ করছি। আমি জানি আজকের ভিডিওটা দেখার পর আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, অনেকে হয়তো সাবস্ক্রাইবার কমায় দিবেন, অনেকে আমার সাথে বিপরীত ধর্মী থাকবে, অনেকে আমাদের মন্তব্য থাকবেন। আচ্ছা, প্রথমে শুরু করি এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি। ভিডিওটা করার আসলে মোটেও উদ্দেশ্য ছিল না কখনোই, কিন্তু কিছু ঘটনা, বর্তমান সময়ের কিছু ঘটনা আমার কাছে মনে হয় এমন একটা কিছু কথা বলার জন্য খুবই প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনার আমরা জানি যে বিভিন্ন হসপিটালে দুদকের একটা অভিযান চলে, এই কিছুদিন আগে দেখলাম, আবার আজকে দেখলাম প্রাইমারি শিক্ষকদের আপনার অভিযান চালাচ্ছে দুদকের। অভিযান বলতে হচ্ছে যায় দেখলো যে কজন টিচার আছে, কজন টিচার নেই। এরপর হচ্ছে ৭১ টিভির মধ্যে একজনের একটা ইন্টারভিউ, একজন উপস্থাপিকার সাথে একজন বড় একজন মাপের একজন লোকের ইন্টারভিউ, এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে আমার একটা পার্সোনাল ঘটনা, সেই পার্সোনাল ঘটনার কারণেই কিন্তু আমি এই জিনিসগুলো ধারলাম। তো প্রথমেই বলি ডাক্তারদের সম্পর্কে কেন না। আপনি একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশের সমাজে ডাক্তারকে বলা হয় একটা ডাকাত। ডাক্তারকে বলা হয় কেন, তাকে ডাকাত বলা হয়? কারণ হচ্ছে তিনি প্রচুর ভিজিট নেন, তিনি এই করেন সেই করেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, খুব অনেক দিন আগে একটা ফানি ভিডিওতে একটা জিনিস দেখেছিলাম, এক রিক্সাওয়ালা এভাবে, রিক্সাওয়ালা না সরি, চা বিক্রেতা একটা কথা বলতেছিল এভাবে, মানে বলতেছে মামা ওই জায়গায় তো তদন্ত কমিটি গঠন হয়েছে। বাট কিসের আবার তদন্ত কমিটি দরকার? এই বেটা অমুকের মুরগি চুরি হয়েছে, বেটা আমি নিজে বের করে দিচ্ছি, আবার কিসের তদন্ত কমিটি দরকার? আচ্ছা, তারপর আরেক জায়গায় বলতেছে মামা ওই জায়গায় তো পুলিশ একটা জিনিস ধরতে পারতেছে। কারে বেটা পুলিশের দরকার কি বেটা, এগুলো আমগরে দায়িত্ব দিলে আমরা এমনি করে ফেলি। তো উনি মানে যিনি ভিডিও মেকার ছিলেন, উনি যে চা বিক্রেতারা বলতেছেন যে আসলে ভাই আপনি করেনটা কি? কবে আমি আসলে চা বিক্রি করি। কত বছর যাবত বিক্রি করতেছেন? বলতেছে ১২-১৩ বছর যাবত বিক্রি করতেছি। বলছে মিয়া ১২-১৩ বছর যাবত চা বিক্রি করতেছে, চা বানানোটাই পারলেন না, শুধু মানুষের উপদেশ দিয়ে বেড়ান যে আপনি যে ১২ বছর যাবত যে কাজটা করতেছেন সেটাই তো আপনি ঠিক মতো পারেন না, কিসের কোন জায়গায় কি কথাটা বলেন। তো তখন সে বুঝতে পারে, ভুলটা বুঝতে পারে। তো আমাদের সমাজের মধ্যে অবস্থা হচ্ছে এরকম যে যে জিনিসটা পারে না সেই বিষয়টা নিয়ে কিন্তু তার আলোচনার মানে পরিসীমা থাকে না। যে লোকের জীবনে মেডিকেল সম্পর্কে জানেও না, সে কিন্তু আরেকজনকে মেডিকেলে কোথায় ভর্তি হবা, কি করবা না করবা অ্যাডভাইস দেয়। যে লোকের জীবনে অ্যাকাউন্টিং এর এইটাও জানে না, সে কিভাবে ব্যাংকার অ্যাকাউন্টেন্ট হইতে পারবা, অডিটে কাজ করবা, এগুলো উপদেশ দেয়। কারণ বাংলাদেশে ফতুয়া এবং উপদেশ দুইটা হচ্ছে সবচেয়ে সহজ বিষয়। ফতুয়া আমাকে অনেক সময় অনেক জায়গা থেকে ফোন দেয়, ফোন দিয়ে ভাই আমি তো পড়ায় মন বসতেছে না, একটা সাজেশন দেন। হাই ভাই আমি কি মোবাইলে সাজেশন দিলে হয়ে যাবে? ভাই এইবার তো একটা সাজেশন দেন, কিভাবে কি করবো? উনি যেমন আমার কাছ থেকেও সাজেশন শুনতেছে, উনি কিন্তু আরো ৫০ জনের কাছ থেকে সাজেশন শুনতেছে। এত সাজেশন আর এত মোটিভেশন বাদ দিয়ে আপনি পড়ালেখাটা করেন, সেটাই সবচেয়ে ভালো হতো। তো
এই ডাক্তাররা যখন এই ধরনের কোনো কাজ করে ডাক্তাররা, তখন আমরা কি করি, প্রচুর পরিমাণে করি ডাক্তার কেন এত ভিজিট নেয় ডাক্তার। আচ্ছা, আপনি কি জানেন ডাক্তারি পড়ালেখার খরচ কতটুকু? এটা কি জানেন? বাংলাদেশে এমবিবিএস করার পর আবার এফসিবিএস করতে হয় তাদের, এটা জানেন? প্রতি বছর কত ডাক্তার বের হচ্ছে, তাদেরকে আবার বিসিএস অ্যাটেন্ড করতে হয়, এটা কি জানেন আপনারা? আপনি একটা জিনিস দেখেন, আমি মানে ডাক্তারের কথাটা এই জন্যই বললাম যে আপনি যদি একটা অফিসে না যান, আপনি আজকে মন চাইছে আপনি ছুটি, ডাক্তার কিন্তু চাইলে ওই কাজটা করতে পারেন না। হ্যাঁ, আপনি বলতে পারবেন না, কে বলছে করতে পারেন না, আমরা তো যাই দেখি এরকম এরকম এরকম। সে এক একটা পেশায় কাজ করতে করতে একটা সময় একটা বিরক্তি লেগে যায়। আমি আপনি সেই জায়গায় বিরক্ত হইলেও আমরা পেশাটা ছেড়ে দিই, তোর ভালো লাগতেছে আজকে যাবো না। কথার কথা মনে করেন একজন টিচার, তিনি পড়ান, খুব ভালো পড়ান, তো একটা সময় বিরক্ত হয়ে গেল, ভাই আজকে ভালো লাগতো স্যার, আজকে পড়াবো না, স্কুলে জানে। একজন ডাক্তার কিন্তু চাইলেও, বললেও, ইচ্ছা করলে কিন্তু ছাড়তে পারে না, কারণ তার মেডিকেলে না যাওয়ার সাথে, তার হসপিটালে না যাওয়ার সাথে কিন্তু হাজার হাজার মানুষের মানে রোগ শোক জড়িত। আপনি দেখেন যে ডাক্তারটা মানে প্রাইভেট চেম্বারে বসে, তিনি টাকার জন্য হোক আর যার জন্যই হোক, তিনি তো নিয়মিত চেম্বারে বসেন। আপনি কি আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করেন? কখনই না। আমার ওয়াইফ যখন মানে একটা প্রাইভেট ক্লিনিকে যখন আমরা গিয়েছিলাম, একটা সত্যি আমাদের নিজের ব্যক্তিগত ইয়ে থেকে বলি, তো আমার প্রথম বাচ্চাটা একটু অসুস্থ থাকে, বড় ছেলেটা অসুস্থ থাকার কারণে তাকে একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। তো সেইখানে খুব ভালো সার্ভিস দেয় প্রাইভেট ক্লিনিকটা, যেখানে মানে 24 ঘন্টায় নার্সের ব্যবস্থা রয়েছে, 8 ঘন্টা করে ডিউটি। তো আমার ওয়াইফে ওই এক নার্সের সাথে কথা বলার সময় ওই নার্স বলতেছিল যে উনিও কিন্তু 4 মাসের প্রেগনেন্ট, ওই নার্স। ওনার নিজের কিন্তু চিকিৎসার দরকার, ওনার নিজের কিন্তু রেস্টের দরকার, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কিন্তু দেখুন, তার যদি কোনো ক্ষতি হয়, তার বাচ্চার ক্ষতি হবে, কিন্তু তার আগে কিন্তু সার্ভিস, দেখুন সে কিন্তু দায়িত্ব পালন করতেছে। আপনি পিজি হসপিটালেই যান, পিজি হসপিটালে আপনি দেখবেন 8টার কাজ ঠিক 8টায় শুরু হচ্ছে, কিংবা সর্বোচ্চ 8:02-3 শুরু হচ্ছে, কিন্তু 8:05 বা 10 বাজলে আমাদের মানে মারমুখী আচরণ দিয়ে থাকেন, এই এত দেরি কেন, এসে ইত্যাদি। আচ্ছা, আপনি প্রশ্ন করে দেখেন, আপনি কি নিয়মিত অফিসে যান ঠিক মতো? আপনি কি দেরি করে যান না? এই কোশ্চেনগুলো কি কখনো করেছেন? একজন ডাক্তার, সে যখন বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, দেখুন অনেক দিন আগে একটা কথা শুনেছিলাম এক বন্ধুর কাছ থেকে, বিষয়টা এরকম ছিল যে লিওনার্দো দা ভিঞ্চিকে একটা কথা বলেছিল যে তুমি আমার একটা ছবি এঁকে দাও। তো উনি কি করছে, 2 মিনিটের মধ্যে একটা ছবি এঁকে দিচ্ছে। তো ওনারা অল্প কিছু টাকা দিচ্ছে, বলছে কি ব্যাপার, তুমি এত কম টাকা দিচ্ছ কেন? ফর এক্সাম্পল মনে করো তারা 20 টাকা দিচ্ছে, তুমি আমার 500 টাকা দিবা। আরে কেন 500 টাকা দিব, তুমি মাত্র 2 মিনিটের মধ্যে কাজটা করে দিচ্ছ, 500 টাকা দিব। আরে বেটা, 2 মিনিটের কাজ অর্জন করার জন্য তো আমার 20 বছর লেখাপড়া করতে হয়েছে। বিষয়টা ঠিক এরকম। আপনি যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে যদি একজন লেবারের সাথে মিলান, দুইটা কিন্তু এক না। একজন লেবার সারাদিন খেটে তারপর আপনি কি করতেছে যে 500 টাকা দিচ্ছে, আর একজন ইঞ্জিনিয়ার একটা ড্রয়িং করে দিয়ে লাখ লাখ টাকা নিচ্ছে। দুইটা কি এক? দুইটা এক না। ইলেকট্রিক মিস্ত্রি আর রাজমিস্ত্রি কিন্তু একরকম না। এই বিষয়গুলো কেন আসলে আমরা বুঝি না সেটা জানি না। আজকে একটু আগে পেপারে দেখলাম একটা জিনিস, যে কোনো ডাক্তার যদি কোনো কাজ না করে তাহলে তাকে ওএসডি করে দেওয়া হবে। ওএসডি মানে হচ্ছে যে মাসে মাসে বেতন নিবে। এই কথাটার সাথে আমার লাইফে দেখা একজন টিচারের সাথে একটা কথার খুব ভালো মিল আছে। উনি একটা কথা বলেছিল যে কোনো স্টুডেন্ট যদি আমার কাছে পড়ে তাহলে সে 20,000 টাকা সম্পত্তি পাবে, আর কোনো স্টুডেন্ট যদি আমার কাছে না পড়ে তাহলে সে 50,000 টাকা সম্পত্তি হারাবে। আমি বললাম কি ব্যাপার স্যার, এটা কেমন ধরনের কথা যে আপনার কাছে না পড়লে 50,000 টাকা সম্পত্তি হারাবে? পরে বললো এই কথা যে স্যার, আমরা পড়াইতে পড়াইতে এই পরিমাণ এক্সপিরিয়েন্স অর্জন করছি, কোথায় কি আছে না আছে, বায়োলজির কোথায় কি আছে, সব কিছু আমি খুব ভালো করে জানি। তো আমার কাছে পড়লে সেই যে সম্পদটা পাবে, আমার কাছে না পড়লে তার চেয়ে বড় সম্পদ হারাবে। কারণ টিচার অনেক থাকতে পারে, কিন্তু কোয়ালিফাইড টিচার কিন্তু অতটা না। আপনারা যারা কোচিং এর সাথে আছেন, স্কুলের সাথে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, এমনকি আপনি ভার্সিটিতে যান না কেন, একই অবস্থায় কিন্তু সবাই যে আহামরি লেভেলের টিচার এমন না। কথাটা শুনলে মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম যে সব জায়গায় কিন্তু সবাই একেবারে যোগ্যতা সম্পন্ন এমন থাকে না। হ্যাঁ, অনেকের অনেক যোগ্যতা আছে, কিন্তু অনেকে অনেক পড়াতে পারে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে ওই টিচার কিন্তু স্টুডেন্ট নেয়নি না, মানে মতের সাথে না মিললে, মনের সাথে না মিলে ওই স্টুডেন্ট নেয়নি না। তো এখন স্টুডেন্টরা একটু তার বিরুদ্ধে একটা আন্দোলন করতেছে বা একটু মনক্ষুণ্ণ যে স্যার আমাদেরকে কেন পড়াইতে নিল না। এসে ঠিক একজন এক্সপার্ট ডাক্তারকে যদি একটা ওএসডি করে রাখেন, সেম কাজটাই হবে। কিন্তু কি অবস্থা হবে, পড়ালাম না, আমি চিকিৎসা করালাম না, এটা একটা অসহযোগ আন্দোলন। উনি যদি ডাক্তারি না পড়ান, উনি যদি না করেন, কথার কথা মনে করেন ঢাকা মেডিকেলের ডাক্তাররা একদিন অফ রাখলো, কার ক্ষতি হবে? পিজির ডাক্তাররা একদিন অফ রাখলো, বাংলাদেশের বড় বড় বিশেষজ্ঞরা তাদের চেম্বার অফ করে দিল, কার ক্ষতি হবে বলেন? কার?
এগুলো কি কখনো চিন্তা করে দেখেছেন? তো এই হলো ডাক্তারদের নিয়ে কথা। আবার দেখুন, একজন ডাক্তার যখন সে 1500 টাকা 1000 টাকা ভিজিট দেয়, তখন তার যে পরিমাণ বয়স থাকে, একজন ডাক্তার হচ্ছে লাইক এজ এটিএম কার্ড। তাকে দেখে অনেকে স্বপ্ন দেখে, তার নিজের কিন্তু কোনো স্বপ্ন থাকে না। কেন টিচার এবং ডাক্তার হতে আপনাদেরকে নিষেধ করতেছি? কারণ হচ্ছে টিচাররা নিজের সন্তানকে মানুষ করার সময় পান না, আপনার সন্তানকে মানুষ করতেছে। ডাক্তাররা নিজের সন্তানকে দেখার সময় পায় না, আপনার সন্তানকে দেখতেছে। একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন, যদি কখনো ডাক্তারদের সাথে কথা বলে থাকেন যে আচ্ছা আপনি আপনার বাচ্চাকে টাইম দেন কখন? বলবে হয়তো ডিনারের সময় একটু দেখা হয়, কিংবা ব্রেকফাস্টের সময়, নাস্তার সময় একটুখানি দেখা হয়। এটাই কি তার একজন বাবার দায়িত্ব? এটাই কি একজন মার দায়িত্ব? অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, একটা অ্যাড দেখেছিলাম, বিষয়টা এরকম যে মেয়ের বিয়ে এঙ্গেজমেন্টের বিষয়, কিন্তু মেয়ে ডাক্তার থাকে, সে একজন রোগী দেখতে চেয়ে সে এঙ্গেজমেন্টটাও বাদ দিয়ে দিতে হয়। এই বিষয়গুলো কি কখনো চিন্তা করে দেখেছেন? আপনি বলবেন তাকে আপনি টাকা দেন, হ্যাঁ আপনি টাকা দেন, তার মানে কি তার সবকিছু কিনে নিয়েছেন? সে যে তার সন্তানকে টাইম দিতে পারছে না, সে যে তার বাবা মাকে টাইম দিতে পারতেছে না, সে যে তার পরিবার থেকে দূরে, এগুলো কি কখনো খেয়াল করেছেন এই বিষয়গুলো? না, এগুলো আমরা আসলে কখনো খেয়াল করি না। এই জন্যই এই শিক্ষিত সমাজগুলোর মধ্যে আসলে অন্যের প্রতি একটা সিম্প্যাথি, এই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। আমার জায়গা থেকে চিন্তা করলে আমি বেস্ট, আপনার জায়গা থেকে চিন্তা করলে আপনি বেস্ট, কিন্তু আপনি কখনো আমার জায়গাটা চিন্তা করেন না, আমি কখনো আপনার জায়গাটা চিন্তা করি না। তো এই জিনিসটা হচ্ছে ডাক্তার আর নার্স দিয়ে, নার্স নিয়েও কিন্তু একই কথা। নার্স নিয়ে আপনি দেখেন, স্পেশালি এনআইসিইউ যেগুলো থাকে, নবজাতক কেন্দ্র, বাচ্চাগুলো পায় মাত্র হইছে, এদের সাথে সর্বক্ষণিক নার্স থাকতে হয়। হয়তো আপনি বলতে পারবেন সব হাসপাতালের অবস্থা একরকম না, আমিও বলতেছি সব হসপিটালের ব্যবস্থা একরকম না। কারণ ক্যাপিটালিজমে একটা কথা রয়েছে, যেখানে যার যত প্রফিট থাকবে, যেখান থেকে সে যত আয় পাবে, তার প্রতি তার ইন্টারেস্ট থাকবে। মনে করেন কথার কথা, আপনি একটা হসপিটাল থেকে 20,000 টাকা পাচ্ছেন, আর একটা হসপিটাল থেকে আপনি 2 লাখ টাকা পাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনি কোন দিকে যাবেন? ওদিকেই তো। আপনি যখন ব্যাংকে চাকরি করেন, আপনি দেখেন আপনি ব্যাংকের একটা পদে আছেন, আরেকটা ব্যাংকে আপনাকে বেশি টাকা দিলে আপনি ওইখানে চলে যাচ্ছেন। তো একজন ডাক্তার তার মেডিকেল পাশে যদি চেম্বার ক্লিনিক করলে সমস্যাটা কোথায়? আপনার সমস্যাটা কি? সে যদি তার অভাব পূরণ করতে পারতো, বা তার যদি প্রয়োজন যদি না থাকতো, তাহলে তো সে এমন করতো না। তো আপনাদের আসলে ওই বিষয়গুলো খেয়াল করা উচিত যে আমি আমার প্রমোশনের জন্য আন্দোলন করতে পারবো, কিন্তু একজন ডাক্তার তার চেম্বারের জায়গায় কোনো আন্দোলন করতে পারবে না, সে তার মতো। তো এই জিনিস নার্সদের ব্যাপারে একই অবস্থা, যে এই যে এনআইসিইউ ডিপার্টমেন্টগুলোর মধ্যে থাকে, বাচ্চা কাচ্চাদেরকে সবসময় তত্ত্বাবধানে রাখা, দেখা, এই জিনিসগুলোকে আপনারা পারবেন? একটা বাচ্চা বলতে পারে না রোগের কথা, ডাক্তার অভিজ্ঞতার আলোকে তাকে দেন। কোনো ডাক্তার চায় না তার রোগী মারা যাক, কোনো ডাক্তার ইচ্ছা করে চায় না যে তার রোগী মারা, সে সর্বাত্মক চেষ্টা করে। আপনার ডাক্তার কয় ঘন্টা ডিউটি করছে সেটা নিয়ে আপনি দেখতেছেন। আপনি কি পারবেন? ঢাকা মেডিকেলে যায় থাকেন না, আপনি ঢাকা মেডিকেল গিয়ে একদিন থাকেন, জরুরি অবস্থাটা দেখেন, আপনি কি পারবেন বছরের পর বছর এভাবে থাকতে? এখন একজন ডাক্তার এগুলো দেখতে দেখতে, সে সারা দিন এগুলো দেখতে দেখতে সে বাসায় যায়। চিন্তা করেন তো তার মেন্টাল অবস্থাটা কেমন থাকতে হবে, সে মেন্টালি কত স্ট্রং। আপনি কি পারবেন? পারবেন না। তো এই জিনিসগুলোই আসলে এই বললাম যে একজন ডাক্তার নার্স, আপনার সন্তান আমার সন্তানকে মানুষ করতেছে, সুস্থ করতেছে, নিজের সন্তানের দিকে সে টাইম দিতে পারতেছে না। এবার আসুন টিচার সম্পর্কে কিছু কথা বলি। টিচার কিন্তু অনেক রকমের আছে, আবার টিচারকে আবার বাণিজ্যিক বলা হয়, অনেক ধরনের কথা আছে। টিচার এক ধরনের রয়েছে যারা হচ্ছে প্রাতিষ্ঠানিক টিচার, যেমন স্কুল কলেজের টিচার। আরেক ধরনের টিচার রয়েছেন যারা অপ্রাতিষ্ঠানিক টিচার। এই অপ্রাতিষ্ঠানিক টিচার আবার 2 প্রকার। কিছু কিছু টিচার কোচিংয়ে ক্লাস করান, কোনো টিচার ঘরে গিয়ে প্রাইভেট পড়ান। তো প্রাতিষ্ঠানিক টিচারদের নিয়ে আমি তেমন কিছু একটা বলবো না। আবার প্রাতিষ্ঠানিক টিচারদের মধ্যে কিন্তু একটু কোয়ালিটি একটু ভিন্ন রয়েছে। যেমন স্কুল কলেজের টিচারদের মানে সবকিছু একরকম, আবার ভার্সিটির টিচারদের আরেক রকম। তো প্রাতিষ্ঠানিক টিচার নিয়ে কোনো কথাই বলবো না, কারণ কোনো কথা বললে পরে মানে খুবই খারাপ দেখা দিবে এই বিষয়টা। তবে আপনারাই জানেন যে প্রাতিষ্ঠানিক টিচারে কেমন পারফর্ম করতেছে। তবে একটা কথা বলে রাখি, সেটা না বললেই নয়, প্রাতিষ্ঠানিক টিচাররা যদি সেরকমভাবে গুরুত্ব দিত স্টুডেন্টকে, তাহলে অপ্রাতিষ্ঠানিক টিচাররা থাকতেন না। কিন্তু প্রাতিষ্ঠানিক টিচাররা যদি গুরুত্ব না দেন, সেটার জন্য কেউ জবাবদিহি বা জবাব নিতে চান না। অপ্রাতিষ্ঠানিক টিচাররা যদি কোনো সমস্যা করে বা কোনো সমস্যা যদি নাও হয়, তাহলে কিন্তু তার জন্য অনেক জবাব দিতে হয়। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়, ডাবল স্ট্যান্ডার্ড। যাই হোক, অপ্রাতিষ্ঠানিক টিচারদের কথা বলতেছি। অপ্রাতিষ্ঠানিক টিচার, আমি অনেকটা জায়গায় একবার এমন হয়েছিল যে একটা ছেলেকে পড়াচ্ছিলাম, তো পড়ানোর পর আমি দেখিয়ে দিলাম যে পরীক্ষার মধ্যে এইভাবে লিখতে হবে, এইভাবে লিখো। তো ওই ছেলে যখন স্কুলে পরীক্ষা দিচ্ছে, ম্যাডাম কি করলেন, খাতা না দেখি নাম্বার ইচ্ছা মতো কমানো শুরু করলো। ভালো কথা, কমানো শুরু করছে, কমাইতে 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 এই মাইনাসের পর্যায়ে আনছে।
পরে আমাকে তো গার্ডিয়ান বলা শুরু করছে, কি ব্যাপার স্যার আপনি পড়াইছেন, এই অবস্থা কেন, এই ম্যানেজ পেলো কেন এসে। আমি বলছি দেখেন এখানে লিটারালি কোনো ভুলই হয় নাই তার, কারণ ম্যাডাম খাতা দেখছে না দেখছে সেটা খুব ভালো করে আমরা বুঝি যখন পরীক্ষার খাতার মধ্যে ভুলগুলো মার্ক করে দেওয়া থাকে, তখন আমরা বুঝি না ইনি খাতা দেখছেন। উনি কোনো খাতাই দেখেন না, শুধু সাইনও করেন না ঠিক মতো, কলমের ডগা দিয়ে শুধু নাম্বার লিখে গেছে, আর কিছু না। পরে আমি বললাম যে দেখুন না, আপনি চিন্তা করবেন না, আপনি ও কিন্তু মানে স্টুডেন্ট কোনো অংশেই কিন্তু খারাপ লেখে নাই, কিন্তু ম্যাডাম ঠিকমতো খাতা মূল্যায়ন করেনি, এই জন্য এই অবস্থা। না স্যার আসলে বিষয়টা পরে যাক, পরে ওই ম্যাডামের কাছেই দিচ্ছে যে ওই ম্যাডামের কাছেই পড়বে, তাহলে সে খাতা মূল্যায়ন পাবে। ভালো কথা, পরবর্তীতে ওই ছেলেটা যা রেজাল্ট করছে তার চেয়ে আরও খারাপ করছে। যাই হোক, খুবই খারাপ লাগলো বিষয়টা শুনে যে এমন হইলো কেন। তো প্রাতিষ্ঠানিক টিচারদেরকে যখন আমরা বিভিন্ন জায়গায় প্রাথমিক শিক্ষক নিবন্ধন নিয়ে ক্লাস নিতে যাই, তখন একটা কথা বলি ওনাদেরকে যে দেখুন যে আপনি তো শিক্ষক হচ্ছেন, আপনি একজন প্রাতিষ্ঠানিক শিক্ষক হচ্ছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো আসলে আপনি কি এই বিষয়গুলো ভালো করে পারেন? আপনি মনে করেন বাংলার টিচার হচ্ছেন, আপনি কি বাংলাটা ভালো করে জানেন? আপনি ইংরেজি টিচার হচ্ছেন, আপনি ইংরেজিটা ভালো করে জানেন? আপনি কি শুধু পরীক্ষার জন্যই পড়তেছেন না শেখার জন্য পড়তেছেন? ম্যাক্সিমাম অ্যান্সার থাকে স্যার শুধু পরীক্ষার জন্য। তো শুধু পরীক্ষার জন্য যদি আপনি পড়েন, তাহলে আপনি পড়াবেন কিভাবে? আপনার সাথে যখন আমার লাইনের কোনো কন্ট্রাডিক্ট হয়ে যাবে, তখন তো আপনি বলবেন আর উনি কি কলেজের টিচার নাকি, উনি কি স্কুলের টিচার নাকি, উনি কি বুঝবে, উনি কি সৃজনশীল লেখাইছে কিনা। এই হচ্ছে অবস্থা। আমরা যারা প্রাতিষ্ঠানিক টিচারদের কথা বলতেছি, যারা কোচিংয়ে পড়ায়, যারা মেনলি কোনো প্রতিষ্ঠানে জড়িত না, কোচিং আপনাকে পড়ানো হচ্ছে একটা কম্পিটিশন চলে কোচিংয়ের মধ্যে। আমি আমার এই এলাকায় যেখানে থাকি সেখানে প্রায় 2000-এর মতো কোচিং সেন্টার আছে, 2000-এর মতো। তো এই কোচিংগুলোর মধ্যে সিস্টেমটা থাকে কি যে কে কার চেয়ে ভালো সার্ভিস দিয়ে স্টুডেন্টকে ধরে রাখতে পারবে। দেখুন কোচিংয়ের কাছে কিন্তু আপনার নাম্বার আটকা নয়, কোচিংয়ের কাছে আপনি পড়াতে বাধ্য না, তারপরও কেন দিচ্ছেন আপনি? কোচিংয়ে আপনার টাকা যাচ্ছে, তারপরও কেন দিচ্ছেন? কারণ হচ্ছে আপনার সার্ভিসের জন্য। তো এইটা কিন্তু প্রাতিষ্ঠানিক টিচারদের ল্যাকিংসের কারণে কিন্তু এই সার্ভিসটা আপনাকে দিতে হচ্ছে। তো কোচিংগুলোর মধ্যে যখন পড়াই আমরা, তখন আমাদের ইচ্ছা থাকে হচ্ছে আমাদের যখন বড় বড় স্যাররা থাকে, তো ওনারা আমাদেরকে শিখায় যে কিভাবে আপনি আরও আপগ্রেড করবেন, কিভাবে আরও আপগ্রেড করবেন। ফর এক্সাম্পল মনে করেন আমি যখন প্রথম ইউটিউবে ভিডিও দিই, তখন কিন্তু তার কোয়ালিটি মোটেও ভালো ছিল না, কালার ঠিক মতো ছিল না, অন্ধকার ছিল, মাইকিং ঠিক মতো নাই। আমাকে দেখে যখন আরেকজন আসলো, তিনি কিন্তু এই জিনিসগুলো শোধরায় নিলেন। তাকে যখন দেখে আরেকজন আসবে, তিনি কিন্তু এই জিনিসগুলো শোধরায় নেবেন। তো বিষয়টাই হচ্ছে এরকম যে আমরা যখন এই ধরনের অপ্রাতিষ্ঠানিক বিষয়গুলোর মধ্যে পড়াই, অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানে, তখন আমরা কি করি, আমাদের মেইন সার্ভিসটাকে হচ্ছে যে সার্ভিস মানে কোয়ালিটি ইনশিওর করা। যত কোয়ালিটি ভালো হবে, তত আমার কাছে স্টুডেন্ট আসবে। আমি কিন্তু কাউকে আনতে বাধ্য না, কিন্তু তারপরও সব এটার উপরে। কোচিং কোশ্চেন ফাঁস করে, কোচিং জীবন নষ্ট করে, কোচিং এই করে সেই করে, আর বলে লাভ নেই। এগুলো শুনতে শুনতে শেষ। অযৌক্তিক কথাবার্তাগুলো কিন্তু আমাদের এখানে বলা হয়ে থাকে। আবার দেখুন, এই যে একজন কোচিং টিচারের লাইফটা বলি, একজন কোচিং টিচার যে কোচিংয়ে পড়ান মেইনলি, বা একজন নর্মাল টিচার যিনি প্রতিষ্ঠানে পড়ান, বাড়ি স্কুল কলেজে পড়ান, দেখুন তিনিও কিন্তু তার সন্তানকে সময় দিতে পারেন না, তিনিও কিন্তু তার পরিবারকে সময় দিতে পারেন না। ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোর মধ্যে আমরা এমন শুনেছি, সারাদিন ক্লাস করানোর পর আবার কলেজেরও আবার কোচিং। দেখেন ওইটা নিয়ে কেউ কোনো কোশ্চেন করে না, কেন কলেজ কোচিং থাকবে, কলেজে কেন কোচিং বাধ্যতামূলক থাকবে, এটা নিয়ে কেউ কোশ্চেন করে না। স্কুলে কেন কলেজ কোচিং বাধ্যতামূলক থাকবে, ক্লাস 8-এ জেএসসি পিএসসি কেন কোচিং বাধ্যতামূলক থাকবে, এগুলো নিয়ে কোনো কোশ্চেন করে না। এমনকি ওগুলো করতে স্টুডেন্টরা বোর ফিল করে, তারপরেও কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে। কারণ কি? কারণ যে দুর্বল তারে মারতে তো মজা আলাদা, ঠিক না? এই হুমায়ুন আহমেদের একটা ডায়লগ আছে খুব সুন্দর, যে আমার খুব জিদ উঠছে, আমি কি করতে পারি, জিদটা মিটাতে পারি। বলতেছে একজন নিরীহ লোকের উপর জিদটা মিটায় দাও, তাহলে তোমার জিদ দূর হয়ে যাবে। ঠিক এরকম যে যাদের সাথে পারতেছে না, তাদের সাথে কিছু করতে পারতেছে না। এখন যারা মরা আছে, তাদেরকে আমরা যা ইচ্ছা তা করতে পারি। তবে হ্যাঁ, এই প্রাতিষ্ঠানিক এই অনেকগুলো প্রাইভেট কলেজে এমন হয় যে সারাদিন ক্লাস করানোর পর কি করে, খাতা দিয়ে দেয়, স্যার খাতাগুলো দেখবেন। টিচার যে থাকে তার জন্য যে খাতা দেখা কতটা মানে প্যারাদায়ক থাকে বলার বাহিরে। আবার কি বলে, স্যার অমুক দিন পর দেখেন, একটা কলেজের মধ্যে বলে কিন্তু এই কথাটা যে আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা নিচ্ছি, প্রতি 2 দিন পর পরীক্ষা নিচ্ছি, ক্লাস টেস্ট নিচ্ছি, এই সে। কিন্তু আপনি কি জানেন এই পরীক্ষাগুলো নেওয়ার কারণে টিচারকে আলাদা কোশ্চেন বানাতে হচ্ছে, আলাদাভাবে খাতা দেখা হচ্ছে। তিনি সারাদিন ক্লাস করার পর আবার বসে বসে খাতা দেখতেছেন। তো এবার একটু চিন্তা করেন, আপনি যে প্রতিষ্ঠানে মনে করেন আপনি একজন গভর্নমেন্ট অফিসার, আপনি কিন্তু 9টা থেকে 5টা পর্যন্ত আপনার দায়িত্ব শেষ, বাসায় এসে কিন্তু আপনি খুব আরামে আছেন বা টিভি দেখতেছেন, করছেন। যে একজন টিচারের কিন্তু এই অবস্থা না, তার কিন্তু পড়ার পরে আবার তাকে প্ল্যান করতে হয়, কালকে লেকচারটা আমি কিভাবে দিব, কোন স্টুডেন্ট কি মনে করছে না করছে। আসলে এই কষ্টগুলো বা এই দুঃখগুলো বলার এবং বোঝার মতো মনে হয় আমাদের মানসিকতা নেই। এই জন্যই মনে হয় যে এদেরকে কোচিংয়ে মানে প্রতিষ্ঠানে ঢুকাই দেওয়া দরকার, টিচার ঢুকাই দেওয়া দরকার। একজন টিচার, এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে টিচাররা কেন বাণিজ্যে জড়িয়ে যাচ্ছেন। আচ্ছা,
আপনি কি জানেন বর্তমান সময়ে স্কুল কলেজগুলোর মধ্যে রিক্রুটমেন্টগুলো দেওয়া হয়, রিক্রুট করা হয়, বলাই থাকে এরকম, মানে একে তো ঘুষ দিয়ে ঢুকতে হচ্ছে পার্ট টাইম টিচারের জন্য, 2 নম্বর বলাই থাকে আমরা তো আপনাদেরকে চা খাওয়ার টাকা দিব, বাকিটা আপনি ব্যাচ পড়ায় দিবেন। আপনারা কি জানেন এই কথাগুলো? যে আমরা তো স্পেশালি হচ্ছে শহর অঞ্চলের ইয়েগুলোতে যে প্রায় পার্ট টাইম টিচার নিয়োগ দিচ্ছে, ঘুষ নিয়ে নিয়োগ দিচ্ছে, বলতেছে আমরা তো আপনাকে অল্প বেতন দিব, আপনি ব্যাচ পড়িয়ে নিয়ে নেবেন। একটা নাটক দেখেছিলাম অনেক আগে, আমাদের মন্টু স্যার, জানি না এখন এই নাটকটা ইউটিউবে আছে কিনা, সেই মন্টু স্যার নাটকটা হচ্ছে এরকম যে তিনি খুব সৎ, তিনি কখনো কাউকে প্রাইভেট পড়ান না, খুবই সৎ মানুষ উনি। বাধ্য হয়ে যখন তার নাতি জ্বর হয়, তার নাতির জ্বর হয়, তখন সে বাধ্য হয় স্কুল কমিটির কাছে বলে আমাকে কিছু টাকা পয়সা দেয় না, কেউই টাকা পয়সা দেয় না। বাধ্য হয়ে তিনি ওই সময় পরীক্ষার খাতাগুলো না দেখে ওই পরীক্ষার খাতাগুলো ভাঙ্গারির দোকানে বিক্রি করে দেন। কেন? যাতে করে তার নাতির ওষুধ কিনতে পারে। এই নাটকটা যে কতটা একটা প্যাথেটিক একটা নাটক, মানে এইটাই হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা যখন বের হই, আমরা পড়াতে যখন বের হই, আমাদের বাচ্চারা বলে বাবা যায়ও না। একটা বাবার থেকে, একটা সন্তানের থেকে একটা বাবা দূরে চলে যাওয়াটা যে কতটা বিষয় কি বলবো। আর তারপরে যখন আমরা বাসায়ও যাই, বাচ্চাকে সময় দিতে পারি না। কেন? কোশ্চেন করতে হবে, পরীক্ষা নিতে হবে, এই চিন্তা সেই চিন্তা। এই জন্য আমরা যখন আমাদের পরিবারের সাথে কথা বলি, তখন আমাদের মাথায় থাকে কি ব্যাপার, কোথায় কি ক্লাস করাবো। বাস্তবতা কিন্তু এরকম, আমরা যখন আমাদেরকে যদি কোনো বাজার আনতে দেয় মনে থাকে না, বাজারের কথা কি জানি আনতে বলছে, ব্যাচের কথা ঠিকই মনে থাকে, ক্লাসের কথা ঠিকই মনে থাকে। তো এগুলো কার জন্য? আমি তো আমার সন্তানকে পড়াতে পারতেছি না। আপনি দেখেন যে টিচার আপনাকে পড়াচ্ছেন, ওই টিচারকে ওনার সন্তানকে পড়াচ্ছেন না, ওনার সন্তানকে উনি পড়াচ্ছেন না। তো আমরা যখন বাসায় যাই, তখন যাই দেখি আমাদের সন্তান ঘুমিয়ে থাকে, তা কথা বলতে পারি না। এই যে বিচ্ছেদটা, এগুলো কি আপনারা কখনো বুঝে দেখেছেন? আপনি তো হুটহাট করে বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা আসেন, বাদ দেন, আপনি বন্ধ করে দেন। যখন ফার্স্ট আপনি অনার্সে উঠেন, একটা প্রাইভেট টিউশনের জন্য দেখছেন কি পরিমাণ আপনার হাল হতাশ করতে হয়। আমার একটু নিজের খরচ চলতে হবে, নিজের করতে হবে। আপনার ফ্যামিলি থেকেও বলে, কারণ বাংলাদেশের সবাই কিন্তু সচ্ছল ফ্যামিলি না, আপনার ফ্যামিলি থেকেও বলে একটা টিউশনি করো, এই করো, সে করো। এবার আসেন টিউশনির দিক থেকে, টিউশনির ব্যাপারে কিছু কথা বলি। দেখুন, আমরা ঘরের মধ্যে যে টিচারকে নিয়ে যাই, তার সাথে আমাদের অবস্থা থাকে এরকম যে বাচ্চাকে পড়ানো হচ্ছে, বাচ্চার মারে পড়াইতে হয় বেশি, বাচ্চার মাকে। আর বাংলাদেশের মহিলারা মানে অনেক বেশি, মানে কি বলবো, চালাক, অনেক বেশি চালাক। কার সাথে যে কিভাবে কি বলতে হবে সেটা অনেকে ওনারা বুঝেন না। তো হয় কি, বাচ্চাকে পড়াতে গেলে তো এরকম হয় অনেক ক্ষেত্রে, যে ছেলেটা পড়াচ্ছে সে পরীক্ষার কারণে 1 দিন 2 দিন আসতে পারে নাই, বা তুমি কেন আসো নাই, কি হয়েছে সে হয়েছে। যে ছেলেটা পড়াচ্ছে সেই ছেলেটা নিজের সিজিপি এর খবর নেয়, কিন্তু আপনার সন্তানকে সে ফার্স্ট করার জন্য ট্রাই করে যাচ্ছে। এগুলোকে চিন্তা করে দেখেছেন? অথচ তার সিজিপিএ যদি কম থাকে, তাহলে সেটা চাকরির বাজার বলেন বা ভবিষ্যতে যে কোনো ধরনের ইন্টারভিউর ক্ষেত্রে বড় একটা ইম্প্যাক্ট করবে। এই জন্যই আমরা অনেক ক্ষেত্রে বলি যে ভাই, একজন আদর্শবান টিচার বা ডাক্তার এরকম হওয়ার দরকারই নেই কোনো, নর্মালি চলবা, বাণিজ্যিক থাকবা, সেটাই ভালো। আপনি দেখেন আপনার সন্তানের পরীক্ষার জন্য, ক্লাস 2-3 পরীক্ষার জন্য সে খেটে যাচ্ছে, পরীক্ষার সময় এক্সট্রা সার্ভিস দিচ্ছে, তো তাকে জিজ্ঞেস করেন, সে সারাক্ষণ পড়ানোর পর তার নিজের পড়ার সময় থাকে না, তার সিজিপিএ কিন্তু দিনে দিনে কমতেছে। এই জন্য অনেক বড় ভাইরা বলে যে সাধারণত এই পেশা না আসাটাই ভালো। আরেকটা কথা যেটা আমি ফোনে পেয়েছিলাম, ফোনে কথাটা এরকম থাকে, ভাই ওনারা যদি মেধাবী হইতেন, মানে যারা কোচিংয়ে পড়ান, ওনারা যদি মেধাবী হইতেন তাহলে তো আজকে একটা জব করতেন। কথাটা শুনে খুব হাস্যকর মনে হলো যে আমরা আসলে যারা পড়াই তারা মেধাবী না, আমরা মেধাহীন, আমরা 3rd ক্লাস কাজ করি, বিষয়টা সেরকম। তো ঠিক রবীন্দ্রনাথের সেই উক্তিটা, সে সংসারে যতগুলো ভদ্রপদ আছে তার মধ্যে সবচেয়ে ওঁচা। দেখেন, যারা পড়ায় এগুলোর মধ্যে তারা যথেষ্ট পরিমাণে মেধাবী। মেধাবী মানে এই না যে শুধু নিজের মধ্যে জমায় রাখা, তারা 2 দিকের মেধাবী। 1 নম্বর হচ্ছে তারা জানে, 2 নম্বর হচ্ছে তারা জানাইতে পারে। আপনি বড় বড় পর্যায়ে গেলে যাবেন, অনেক মেধাবী, কথা বলতে পারে না ঠিক মতো, অনেক ভালো টিচার, খুব জানেন, ঠিক মতো কথাই বলতে পারে না। এইটার মেধাবী না। আপনি সিজিপিএ 4-এ 4 পাইছেন, এটা আপনার ক্রেডিট, এটা আপনার নিজের ব্যক্তিগত ক্রেডিট। আপনি যখন টিচার হবেন তখন এই ক্রেডিটটা বড় জিনিস হচ্ছে আপনি স্টুডেন্টদেরকে সিজিপিএ 4-এ 4 পাওয়ার মতো করে তৈরি করছেন, এই জিনিসটা হচ্ছে বড় ক্রেডিট। তো এই কথা কখনোই বলবেন না যে ওনারা যদি মেধাবী হইতো তাহলে তার পড়াইতো না। আমরা মনে করি কি এখন যারা জব করে তারাই শুধু মেধাবী, আর কেউ মেধাবী না। সম্পূর্ণ ভুল কথা। জব করা মানেই মেধাবীত্ব লক্ষণ না। দেখুন, থাক, এই ডায়লগটা দিলাম না যে জব করা আসলে কি। আরেকটা বিষয় হচ্ছে এরকম যে এই টিচারদের আরেকটা বড় সমস্যা কি, আমরা যারা পড়াই আমরা জানি অনেক কিছু, পরিবেশ পরিস্থিতির কারণে অনেক কিছু বলতে পারি না। এই জিনিসগুলো একটা বড় একটা ফ্যাক্ট।
তো আসল কথা হচ্ছে এরকম যে কি বলবো, যে আমরা যারাই অপ্রাতিষ্ঠানিকভাবে পড়াই বা যারাই প্রতিষ্ঠানিকভাবে টিচিং করি না কেন, কেউ পেশা হিসেবে নিয়েছেন, কেউ নেশা হিসেবে নিয়েছেন, তাদের দুঃখগুলো বা তাদের কষ্টগুলো আপনারা কথা বুঝবেন না। আপনাদের অনেক ক্ষেত্রে আমরা পড়ানোর ক্ষেত্রে এমন দেখেছি যে আপনার যে স্যার 6 তলা ছাদের ঢালাই দেওয়া হচ্ছে, তার জন্য আপনার বেতনটা দিতে পারতেছে না। উনি চাইনিজ খাইতে গেলে 2-3 হাজার টাকার খরচ কম করে না, কিন্তু টিচারের বেতন দিলে তার ইয়ে থাকে না। মানে শিক্ষা ক্ষেত্রে মনে রাখবেন, শিক্ষা কিন্তু কোনো ক্ষেত্রে হেলথ বা স্বাস্থ্য ক্ষেত্রের চেয়ে কোনো অংশে কিন্তু কম না। আপনি স্বাস্থ্যকে আপনি দেখেন যে একজন ডাক্তার, তার 1500 টাকা ভিজিট, তারে আরো 10 দিন আগে সিরিয়াল দিয়ে রাখতে হয়। আপনি চাইলেও কিন্তু 50 টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে, কিন্তু তার ক্ষেত্রে আপনি দেখাচ্ছেন না। কেন দেখাচ্ছেন না? কারণ উনি ওইভাবে বিশেষজ্ঞ, এই জন্য। তা আমরা অনেক ক্ষেত্রে হয় কি, আমরা পড়াতে পড়াতে যখন অভিজ্ঞতা অর্জন করি, তখন আমাদের কি করে, একজন জুনিয়র ছেলে যে মাত্র আসছে তার সাথে তুলনা দেয়, অমুকে তো এত টাকা বেতন নেয়, আপনি এত বেতন নেন কেন? আরে ভাই, তাহলে তো ওই অবস্থাই হইলো যে আপনি তাহলে ওই ডাক্তারে যাই বলেন আপনি কেন 1500 টাকা নেন, আপনি 30 টাকা দেন। তো আপনার ডাক্তারের ক্ষেত্রে আপনি ওইখানে টাকা দিতে পারতেছেন, আপনি টিচারের ক্ষেত্রে যে আপনি কম্পেয়ার করতে পারতেছেন, ফলাফলটা কিন্তু ভয়ঙ্কর হয় ফলাফলটা। কারণ কি? কারণ আপনার ছেলেটা বা মেয়েটা থেকে কাদার মতো, তাকে যেভাবে গড়ে তোলা হবে, বেসমেন্টটা যেভাবে স্ট্রং করা হবে, সেটাই কিন্তু পরবর্তী ফলশ্রুতি দিবে। আপনি বড় বড় ফ্যামিলিগুলোর মধ্যে যান, যাদের ছেলে মেয়েগুলো ইয়ে হয়েছে, দেখুন তারা টিচার একটা বড় জিনিস থাকে। যেটা টিচার, কোচিং টিচার দ্বারা একটা কথা, যে যখন স্টুডেন্টদের একটা ইন্টারভিউ নেওয়া হয় যে তোমাকে কে স্কুল কলেজ, আমার বাবা মা আমার স্কুলের টিচার, ভুলেও কিন্তু বলতে পারে না যে আমার কোচিং টিচার, এই কথা বলতে পারে না। কারণ বললে সমস্যা আছে। তো এই জিনিসগুলোই কিন্তু বড় জিনিস, যে অভিজ্ঞতা, মননশীলতা, সৃজনশীলতা, এগুলা নিয়েই কিন্তু আমরা চলে থাকি। আমাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন কাজ করে। আমি ইউটিউবগুলো যখন ভিডিও দিই, আপনার শিটগুলো যদি দেখেন, বাজারে প্রচলিত সাধারণ জ্ঞানের বই রয়েছে, তারপরেও আমরা চাই কিছুটা ব্যতিক্রম আনার জন্য, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা যদি আমি কোচিংয়ে না থাকতাম তাহলে আমি পারতাম না। কারণ আমি যদি কোনো স্কুল কলেজে থাকতাম, তখন আমার অবস্থা থাকতো এরকম, আরে আমার তো বেতন আছেই, আমি এত কষ্ট করার দরকার কি? কিন্তু আমাকে যখন এখানে থাকতে হচ্ছে, তখন আমাকে কি করতে, কম্পিটিশন করতে হয়। কম্পিটিশনের কারণে কিন্তু আমার মধ্যে নিত্য নতুন সৃজনশীলতা তৈরি হচ্ছে। তো এইটা আসলে এই মানে প্রফেশনটা বা এই পেশা বা এই নেশাটা চেষ্টা করবেন এড়িয়ে চলতে। কারণ যতই আপনি ভালো করেন না কেন, আপনি ধান্দাবাজ, আপনি বাণিজ্যিক, আপনি এই সেই, আমি টাকা নিব কেন, ধান্দাবাজি। আপনার কাছে আপনার পাঠাইতে বলছে আমার কাছে আপনার সন্তানকে, আপনি না পাঠালেই তো হয়। আরেকটা বিষয় হচ্ছে এরকম যে দেখুন, আমাদের কাছে অনেক সময় স্টুডেন্টরা বলে স্যার পড়াইতে যাই, পয়সা পাই না বা এই করে না। ওই স্টুডেন্টরাও কিন্তু আবার আমাদের সাথে একই কাজ করছে। আপনি যদি আজকে আমার 200 টাকা মেরে দেন, পরবর্তী কিন্তু আপনার 2000 টাকা মেরে দিবে। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনি আগে এগিয়ে আসবেন। আমরা এমন অনেক স্টুডেন্ট পেয়েছিলাম যে টিচারের কাছে বেতনের কথা বলে, বেতনের আনার কথা বলে সে ঘুরতে যায়, বাস ঘুরে টুরা মজ মাস্তি করে আসতেছে। এখন তারাই টিউশনিতে করতে এসে দেখতেছে যে আসলে পরিস্থিতি কতটা খারাপ। তো এই জন্য যদি আপনি না পড়াতে পারেন, বলে দিবেন স্যার আমি পড়াইতে পারতেছি না, আমার সামর্থ্য নাই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা সচ্ছল ফ্যামিলির, তারা এই জায়গাগুলোর মধ্যে তারা টিচারের বেতন দিতে বা টিচারের টাকা পয়সা দিতে তাদের একবার কলিজা ফেটে যায়। কি অবস্থা! তো আপনি যেমন করবেন তেমনই কিন্তু পাবেন। মনে রাখেন, আপনি লাগাবেন হচ্ছে গোলাপ ফুল আর চেষ্টা করবেন হচ্ছে কাঁঠাল গাছ, এরকম হবে না। ওই বেগম রোকের একটা উক্তি রয়েছে যে সুকুমারী গোলাপ প্রতীকে কাঁঠাল ফল ফলানোর ইচ্ছা, এটা কখনো হবে না। আর মনে রাখবেন, এই টিচারদের অবদান, এই ডাক্তারদের অবদান, নার্সদের অবদান আপনি চাইলেও কখনো শোধ করতে পারবেন না। নিজে যদি সেই প্রফেশনে আসেন, তাহলে বুঝবেন যে শিক্ষিত হওয়ার পরও তাদের এই কাজগুলোর মধ্যে তাদের কোনো স্বীকৃতি বা আপনাদের ফিডব্যাক দেখে তাদের মধ্যে কতটা কষ্ট। আর যারা শ্রমজীবী তাদের কথা তো বাদই দিলাম, বাস ড্রাইভার, হেল্পার, এদের কথা তো আমরা বাদই দিলাম, এদের কথা বলে লাভ নেই। তবে শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত সমাজের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে অবহেলিত। যাই হোক, হয়তো কিছুটা বুঝতে পেরেছেন, কথা নাও বুঝতে পারেন, তবে বলবো এই জিনিসটা যে যদি আইডিয়ালি আসতে পারেন, আদর্শ টিচার হতে পারেন, আসেন, তারপর দেখেন একটা কমেন্ট করার আগে কতটুকু ভেবে কমেন্ট করতে হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।